নিউ ইয়র্ক থেকে মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিরাট বিরাট সুখবর আসছে। হ্যাঁ, সত্যিকার অর্থে এবার বাংলাদেশের রাজনীতির চূড়ান্ত বন্দোবস্ত হচ্ছে। নিউ ইয়র্কে বসেই একটা দফারফা হবে, এর সুফল পুরো জাতি পাবে। আমি আগেই বলেছি যে প্রধান উপদেষ্টা যে পলিটিশিয়ানদের 6 রাজনীতিবিদকে নিউ ইয়র্ক নিয়ে গেছেন, একজন ইউএস থেকে জয়েন করেছেন, এটা স্বাভাবিক কোনো কারণ না। জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন বা এই রিলেটেড কোনো হিসাব নিকাশের সাথে মিলে না, কোনো প্রয়োজন নাই। মূলত নানান গোষ্ঠীকে এনগেজ করে বাংলাদেশের রাজনীতির একটা সমাধান করা, একটা ঐক্যমতে বা দফারফায় পৌঁছানো এই নিউ ইয়র্ক সফরের অন্যতম উদ্দেশ্য প্রধান উপদেষ্টা। বিএনপি, জামাত, এনসিপিকে একসাথে বসানো, আরো নানান গোষ্ঠীর সাথে পর্দার অন্তরালেও এদের আলাপ আলোচনা হয়, ডেফিনেটলি আমরা জানি। তো এগুলোর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে। সেখানে মূল সুখবর যেটা, সেটা হচ্ছে জুলাই সনদ হবে, মানে জুলাই সনদ বাস্তবায়ন হবে। বিএনপি যেটা চায় যে জুলাই সনদ জাস্ট একটা রাজনৈতিক দলিল, এটা বাস্তবায়ন না হোক। কিন্তু না, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক থেকে সুখবর হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নই হবে সাংবিধানিক আদেশে। জামাত, এনসিপি, চরমোনা এরা যেটা বলছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করতে হবে। নিউ ইয়র্ক থেকে যে খবরটা এসছে, জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এখন এই জায়গায় আমাদের একটা স্ট্যান্স আপনারা জানেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা বিশ্বাস করি না। তবে হ্যাঁ, জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের পর লেভেল প্লেইং ফিল্ড করার পর যদি ফেব্রুয়ারিতে না, যদি ডিসেম্বরেও করতে পারে, কোনো আপত্তি নেই। এটা জামাত ইসলামী বলেছে, আমাদের নাগরিক সমাজের কথা এটা। তো এটা একটা সুখবর দর্শক, যে জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং নিউ ইয়র্ক থেকে খবর, এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা বিশ্ব নেতাদের এটাই জানাচ্ছেন এবং বিএনপি, জামাত এদেরকে, এনসিপি এদেরকে একটা লাইনে আনার জন্য যে তৎপরতা চলছে নিউ ইয়র্কে, তার মূল কথা, সার কথা, ডেভেলপমেন্ট এটাই। জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং তার ভিত্তিতেই ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। এটা অবশ্যই সুখবর। ফেব্রুয়ারিতে যদি জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে ফ্রি ফেয়ার হতে পারে, কোনো সমস্যা নেই। যে আশঙ্কাটা আমাদের ছিল যে বিএনপি ভোট চুরি করবে, এই আশঙ্কাটা কিছু কিছু কেটে যাচ্ছে। কারণ কারচুপির রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এনগেজড হচ্ছে। যদিও বিএনপি হারার পরে কারচুপির অভিযোগ করবে, এটা করে কোনো লাভ নেই, যেরকম ডাকসুতে করছে। এই কান্নাকাটির কোনো তাৎপর্য নেই, এগুলো একদম ভ্যালুলেস। ইন্টারন্যাশনাল অবজারভাররা থাকবে, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থাকবে, সিসি ক্যামেরা থাকবে সব জায়গায়। এই জন্য টাকা পয়সার সংকট থাকলে ইউএনডিপি আরো অনেকে টাকা পয়সা দিবে। সবার মধ্যস্থতা, সবার চোখের সামনে একটা সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। প্রধান উপদেষ্টা এই বিষয়ে ডিটারমাইন্ড যে ফেব্রুয়ারি পার করা যাবে না। পাকিস্তান, ইতালি, ফিনল্যান্ড, কসোভোর রাষ্ট্র এবং সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিয়ে মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন নোবেল যে অর্থনীতিবিদ। এটাও তাৎপর্য। দেখেন, এই বিএনপি, জামাতকে সাথে নিয়ে মার্কিন কোম্পানির সাথে কিসের কাজ? এটি নন স্টেট অ্যাক্টরস গুলো, প্রাইভেট সেক্টরস গুলোর যে প্রভাব রাজনীতিতে, এটা কাজে লাগাচ্ছেন প্রফেসর ইউনূস, দর কষাকষি বা বিভিন্ন ভাবে তাদেরকে এক জায়গায় বসাতে। এসব বৈঠক জুলাই সনদ স্বাক্ষর, সাংবিধানিক সংস্কার, ত্রয়োদশ সংসদ নির্বাচন, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সংকট এবং বিদেশি বিনিয়োগ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তার আগে নিউ ইয়র্কে স্থানীয় সময়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবাদ অনুষ্ঠানে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে তিনি ট্রাম্পকে তার সুবিধা মতো সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই যে মিথ ছিল হাসিনার, যে কত মিথ, সব ভেঙে যাচ্ছে একের পর এক। যে ট্রাম্প আসলে এই হবে সেই হবে, ট্রাম্প আসতেছে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করো, ট্রাম্প এসেছে, কিছু হয়েছে, ওই গুজব দিয়ে ওরা শান্তিতে থাকতে পারবে। বাস্তবে আওয়ামী লীগ কিচ্ছু করতে পারবে, বাংলাদেশে আওয়ামী লীগ কোনোদিন ফিরবে না, ফিরতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছেন, নিউ ইয়র্ক স্থানীয় সময় প্রধান উপদেষ্টা 4টি দেশের সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেন। এই বৈঠক, এগুলো সাধারণত G2G অথবা স্টেট লেভেলের বৈঠক হলো বাংলাদেশ ইন্টারনাল নেক্সট ইলেকশন এবং রিফর্মস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এবং সেই জায়গায় সঙ্গত কারণেই বিএনপি, জামাত, এনসিপি কে এক জায়গায় আনার জন্য
তাদেরকেও ব্যবহার করা হচ্ছে। এই এই যে বৈঠক, সবগুলোর সার কথা যেটা উঠে এসেছে বৈঠকের ফাইন্ডিংস, সবাইকে প্রফেসর ইউনূস জানাচ্ছেন, বিশ্ববাসীকে সাক্ষী রাখছেন, যাতে বাংলাদেশের রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি যেন উল্টা পাল্টা করতে না পারে। সার কথা একটাই, জুলাই সনদ হবে এবং জুলাই সনদের আলোকেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সংবিধানে হাত দেওয়া হবে। আবার এদিকে জামাত চরমোনাই এনসিপির কথা, এটা না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা মানি না, এখন সেটা মানার উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শক, কালবেলা এই বিষয়ে সুন্দর একটা রিপোর্ট করেছে, এটা একটু আমরা বিশ্লেষণ করব। শীঘ্রই হবে জুলাই সনদ, ফেব্রুয়ারিতে নির্বাচন, বিশ্ব নেতাদের ডক্টর ইউনূস এটা জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে নিউ ইয়র্কে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, এখানে অনেকে বলছেন যে ইউনূসের এত বৈঠক করার কারণ কি? আরে ভাই, যাই হোক, ওখানে দেখেন, ওখানে যত বিশ্ব নেতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি ফোকাস এখন ডক্টর ইউনূসের দিকে এবং তিনি সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন। প্যারিসের মেয়র থেকে শুরু করে বিভিন্ন দেশের রাজা, রানী, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তাদের সাথে বৈঠক করছেন। এখন বলছেন যে প্যারিসের মেয়রের সাথে তার কাজ না। এখানে শুধু জাতিসংঘগত কাজ না, বাংলাদেশের নির্বাচন, যত স্টেক হোল্ডার্স আছে, আর্থিক সহায়তা, বিভিন্ন মডেল গ্রহণ, অনেক বিষয় আছে, সংস্কারের মডেল। তো এই জন্য বিভিন্ন পক্ষের সাথে এনগেজ হতে হয়। এটা শুধু জাতিসংঘ সফর না, এটা বাংলাদেশের রাজনীতির দফারফা করার একটা সফর। এই জন্য এই বৈঠকগুলো এটা তাৎপর্যপূর্ণ। ব্যস্ত সময় পার করছেন। সিরিজ দ্বিপক্ষীয় বৈঠক, বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা আর যুক্তরাষ্ট্র সব বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়ে অংশ নিচ্ছেন তিনি। দেখেন, বিভিন্ন দেশের ব্যবসায়ীরা কিন্তু রাজনীতিতে একটা প্রভাব রাখে। ব্যবসায়ীরা বিএনপিকেও প্রভাবিত করতে পারে, অনেক ক্ষেত্রে জামাতকেও পারে। অতএব এটাও তাৎপর্যপূর্ণ। সরকার প্রধান এবং মার্কিন কয়েকটি কোম্পানির প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠক করেন। এসব বৈঠকে সেসব দেশের সরকার প্রধানদের প্রধান উপদেষ্টা জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শীঘ্রই সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার মূল বিষয়গুলো নিয়ে প্রণীত জুলাই সনদ সই করবে এবং এটা সরকার বাস্তবায়ন করবে। আই রিপিট, জুলাই সনদ সই করা মানে বিএনপির যে থিওরি যে জাস্ট একটা দলিল হয়ে থাকবে, বাস্তবায়ন পরবর্তী সংসদ দেখবে না। এই সরকারই বাস্তবায়ন করবে। বাস্তবায়নের গ্রান্টের ভিত্তিতেই সই হবে এবং ইনস্ট্যান্ট বাস্তবায়ন করা হবে সাথে সাথে। নতুন করে কোনো স্বৈরশাসক উত্থান রোধ যাতে হয়। আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ অর্থবহ বিরাজমান রূপান্তরের পথে অগ্রসর হবে বলেও তাদের জানান ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 4 বিশ্ব নেতার সঙ্গে বৈঠকের মাধ্যমে বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধান, আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয় নেতারা একমত হয়েছেন। প্রফেসর ইউনূস যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারেন, সংস্কার করে দিয়ে যেতে পারেন এবং সেদিকে যাচ্ছে, এটাকে আমরা সুখবর বলছি এই কারণে যে আমাদের কাঙ্ক্ষিত সংস্কার হয়তো বা আদায় হবে এবং ডাকসু নির্বাচনের পর সংস্কারের সম্ভাবনা বেড়ে গেছে এবং ইউনূসও সেই লন্ডন সমঝোতা থেকে কিছুটা পিছু হটা শুরু করেছে। তো এই জায়গায় যদি সংস্কার করতে পারেন, জুলাই সনদ বাস্তবায়ন করে দিয়ে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন করে যেতে পারেন এবং প্রফেসর ইউনূসের আর কিছু করা লাগবে না, জাস্ট রোহিঙ্গা সংকটের একটা ভালো রূপরেখা অ্যাটলিস্ট যদি দিয়ে যেতে পারেন এবং সেটা যদি পরবর্তীতেও কার্যকর হয়, প্রফেসর ইউনূস আরেকবার নোবেল পুরস্কার পেতে পারেন, যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ম্যানেজারিয়াল স্কিল সোফার উনি প্রমাণ করেছেন উনি অতটা বিজ্ঞ না এবং এটার এক্সিকিউশনে ওনার অযোগ্যতাটা একের পর এক উনি প্রমাণ করেছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কাহুনা যেই হেদাম থাকা দরকার, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত প্রদর্শন করেন নাই। উনি ভদ্রতা দেখিয়েছেন, ভদ্রতার জন্য উনি বারবার প্রমাণ করার চেষ্টা করেছেন যে আমি ভদ্রতা দেখাবো, ভদ্রতায় যদি কোনো কিছু বেরিয়ে আসে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোন অবস্থাতে বুঝতে রাজি না যে বাংলাদেশের যেই গোষ্ঠী ভারতের তল্পি বাহক, তাদের ভিতরে ভদ্রতার লেশ মাত্র নাই, মানসিকতা, মানবিকতা, উদারতা, ক্ষমা সুন্দর দৃষ্টি অথবা মানবিক গুণের অধিকারী এমন কোন কিছু যোগ্যতা এই ভারতের তল্পি বাহকদের নাই এবং তারা ওটাকে ব্যবহার করা তো দূরে থাক, তাদের মানসিকভাবে তারা এভাবে গড়েই উঠেনি। এমন একটা গোষ্ঠীকে ডক্টর মোহাম্মদ ইউনূস
ভদ্রতা দেখাচ্ছে, উদারতা দেখাচ্ছে, তাদের সাথে তার পাণ্ডিত্য দেখাচ্ছে, কিন্তু উনি যখন এগুলো দেখাচ্ছে তখন পর্দার আড়ালে বসে ওয়াকার হাসিয়ার বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কোথাকার কোন হনু, আপনারে আমরা কেয়ার করি না, আপনার ভদ্রতা খেতাব করে। আপনার মনে আছে বাংলাদেশের সংগ্রাম অফিসের পত্রিকা অফিস যখন অ্যাটাক করা হলো, যখন বৃদ্ধ একজন সম্পাদককে পিটানো হলো, তারা কিন্তু যারা অ্যাটাক করেছে তারা কিন্তু জানে ওই সম্পাদক বৃদ্ধ, তার দাঁড়িয়ে আছে, একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন ধার্মিক মানুষ। উনি ভদ্রতা সুলভ আচরণ দিয়ে তাদেরকে বলল যে তোমরা আমার নাতির মতো, সন্তানের মতো। এই কথা বলার পরে কি করেছে, তাকে ঘাটটা ধরে, দাড়িটা ধরে টেবিলের উপরে মেরে 2টা ঘুষি মাইরা কইছে খানকির পোলা রাজাকার। এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে ওয়াকার, এই হচ্ছে হাসিনা, এই হচ্ছে ভারতীয় তল্পি বাহকরা। আপনি তাদেরকে কোরআনের দোহাই দিবেন, কাজ হবে না, বয়সের দোহাই দিবেন, তাতে তাদের কাজ হবে না, তাদেরকে ভদ্রতার কথা বলবেন, কাজ হবে না, দেশপ্রেমের কথা বলবেন, তাতে তাদের কাজ হবে না, ব্যক্তি অস্তিত্বের কথা, সম্মানের কথা বলবেন, তাতে তাদের কাজ হবে না। তারা শুধু একটা জিনিস জানে, জয় বাংলা এবং ভারতীয় স্বার্থ, এর বাইরে তাদের কোনো কিছু নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা পরিষদে একটা অর্ধ জন্ম নেওয়া প্রিম্যাচিউর বেবি হয় না, মায়ের উদর থেকে প্রিম্যাচিউর বেবি যেগুলোর জন্ম হয়, অর্থাৎ 9 মাস পরে যেটা জন্ম হয় ওটা তো ফুল ম্যাচিউর। প্রিম্যাচিউর হলো 4 মাস অথবা 5 মাসে বাচ্চা বাইরে গেছে গা। এই ধরনের এক প্রিম্যাচিউর বেবি হইছে মাহফুজ আলম। এই হারামজাদাকে পাঠাইছে নিউ ইয়র্কে। লোক কেন পাঠাইছে আমি জানি না, তার অর্জন কি এটাও জানি না। ওই প্রিম্যাচিউর বেবি, ওই হারামজাদা যাকে ডক্টর মোহাম্মদ ইউনূস পারপাসলি অথবা বাই মিস্টেক বলছে মাস্টারমাইন্ড, এই কুত্তার বাচ্চা যখন নিউ ইয়র্ক কনসুলেটে আসলো, বাংলাদেশ কনসুলেট নিউ ইয়র্কে যখন আসলো, তখন তাকে পিটানোর জন্য, তাকে গুতানোর জন্য যে ব্যবস্থাটা করেছে, এইভাবে প্রি প্ল্যান করেছে। এই প্রি প্ল্যানের সাথে বাংলাদেশ কনসুলেটের লোকজন ইনভলভ, এই প্রি প্ল্যানের সাথে ইউএন মিশনের লোকজনরা ইনভলভ, এই প্রি প্ল্যানের সাথে বাংলাদেশ এমবাসি, ওয়াশিংটন ডিসি কর্মকর্তা কর্মচারীরা ইনভলভ। এই হারামজাদা মাহফুজ যখন এখানে এসে, তাকে ঘিরে রেখেছিল কিছু দুষ্কৃতিকারী, তাকে আপ্যায়ন করার দায়িত্ব নিয়েছিল বাংলাদেশ কনসুলেটের। তারা বলে আমি কনসাল জেনারেল, আমি সব ব্যবস্থা করেছি, পুলিশকে ব্যবস্থা করেছি, আমি খোঁজ নিয়ে জেনেছি, এনওয়াইপিডির সাথে কথা বলে দেখেছি, ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের যে সিকিউরিটি তাদের সাথে কথাবার্তা বলে দেখেছি, ওনারা যথাসময় কোনো প্রিকশন নেনই নাই। বাংলাদেশের কনসাল জেনারেলকে আমি জিজ্ঞাসা করেছিলাম ইন্টারভিউতে, আপনি কি এদের সাথে কথাবার্তা বলেছেন? সে বলেছে। কিন্তু আমি যখন ওদের কাছে জিজ্ঞাসা করছি, তারা বলছে না, he did not ask for help. এনওয়াইপিডি কে জিজ্ঞাসা করেছে, বাংলাদেশের কনসুলেট থেকে আপনাদেরকে বলা হয়েছিল? এনওয়াইপিডি বলেছে না, on the day of the incident, consulate did not call us first. One of the visitor he called. So therefore, এখানে মিথ্যাচারিতা, ভণ্ডামি কন্টিনিউয়াসলি ইউএন মিশনে যারা আছে, বাংলাদেশ কনসুলেটে যারা আছে, ওয়াশিংটন ডিসিতে যারা আছে, প্রত্যেকটা লোক একের পর এক ভণ্ডামি, মিথ্যাচারিতা, নষ্টামি এবং ভারতের তল্পি বাহক হওয়ার জন্য, ওয়াকারের কাছ থেকে নির্দেশ নেয়ার জন্য তারা এক পায়ে দাঁড়াই আছে। এবং এই ইনসিডেন্টের সাথে জড়িত আছে মুশফিক ফজল আনসারী। এটাই মুশফিক ফজল আনসারীকে নিয়োগ করেছে ওয়াকার, যেই মুশফিক ফজল আনসারীকে নিয়োগ দিয়েছে চুপ্পু, তারা সবাই ইনভলভ এই এপিসোডটা তৈরি করার জন্য। সবাই একজন আরেকজনকে কোঅর্ডিনেট করেছে। এটা আমার মুখের অ্যাকুইজিশন না, আমি আদৌ অবাক হব না। আমি ইনভেস্টিগেট করতে গিয়ে একটা জিনিস আমরা দেখেছি, 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার যে নায়ক হুমায়ুন কবির এসেছে, এই বিএনপির একটা গোষ্ঠী, তারা জড়িত ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করার জন্য। কারণ তারা এখন মির্জা ফাককে মনে করে এটা একটা বাতিল মাল,
মির্জা ফাককে মনে করে, হুমায়ুন কবিরের মতো হারামজাদা মনে করে মির্জা ফাক বাতিল মাল, তাকে বাদ দাও, তার লায়াবিলিটি অনেক। কারণ আমি কয়েকটা ভিডিও নিখুঁতভাবে দেখেছি এবং ওখানে এয়ারপোর্টে যারা ছিল তাদের সাথে কথা বলেছি। যখন এই সাবজেক্টটা নিয়ে তারা দেখেছে যে মির্জা ফাকের সাথে এ ছিল, হুমায়ুন কবির ছিল, কিন্তু হুমায়ুন কবির যেই মুহূর্তে দেখেছে, যে অ্যাটাক হয়েছে, তখন তারা কি করেছে? আস্তে হাসি দিয়ে পাশ কাটানোর চেষ্টা করেছে এই হুমায়ুন কবির। আমি প্রথম একটা আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাই, একটু ভালো করে দেখেন। দর্শকবৃন্দ, আমি আবার ভিডিও ক্লিপটা দেখাবো, আপনি দেখবেন হুমায়ুন কবির হাসতেছে। এবং আরো একটা কথা, হাসতেছে মির্জা ফাককে জামাত ইসলামের লোকজনরা তাহের সাহেবের সাথে কর্ডন করে বের করবে এর জন্য নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ইউএন মিশনের একজন প্রোটোকল অফিসার, ছাত্রলীগের, আপনাদের রিপন রোটন পরিষদের কথা মনে আছে? ওখানে একজন লোক ছিল সহ সম্পাদক, এই কুত্তার বাচ্চার নাম মনে আছে আপনাদের? শোয়েব আব্দুল্লাহ। এইটা শোয়েব আব্দুল্লাহ রিপন রোটন পরিষদের সহ সম্পাদক ছিল এই কুত্তার বাচ্চা। নেপাল থেকে এই কুত্তার বাচ্চাকে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেইজ্জতি করার জন্য সালাউদ্দিন নোমান চৌধুরী, এই বানর মুখ ফ্রাঙ্কেনস্টাইন কুত্তার বাচ্চা বেশ্যা, তাকে নেপাল থেকে তাকে নিউ ইয়র্কে এনেছে। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসকে যাতে বেইজ্জতিটা ঠিক মতো করা যায়। এই লোকগুলো মির্জা ফাককে, আমি আপনাদেরকে আবার দেখাই, মির্জা ফাককে জামাতের লোকজনরা, আমি একটা একটা করে বলি, এই ভিডিওটা দেখার পরে আমি আপনাদেরকে আবার ব্যাখ্যায় যাই। এই ভিডিওটা আমি আপনাদেরকে কয়েকবার দেখালাম একটা কারণে। এই ভিডিওটা শুরুতে আপনি দেখবেন মির্জা ফাককে যখন, বাই দ্য ওয়ে আমি এর আগে যাই, ভিডিওটা দেখার আগে যাই, ওনারা এসে নেমেছে টার্মিনাল 4-এ। আর আওয়ামী লীগের এই লেসপেন্সাররা প্রতিবাদের জন্য যে জায়গা চেয়েছে তাদেরকে বলেছে যে তারা 8 নম্বর টার্মিনালে তাদেরকে জায়গা দিয়েছে। কারণ আমেরিকার পুলিশরা এবং এয়ারপোর্ট অথরিটি জানে আমরা কতটা কালচারালি ভদ্র এবং কতটা কুত্তার বাচ্চা এবং নিমকহারাম এবং ভণ্ড। তো 4 নম্বর টার্মিনালে তাদেরকে যখন ভিআইপিরা আসবে, ডিপ্লোম্যাটরা আসবে ডক্টর ইউনূসের সাথে, তাদেরকে দিয়েছে প্রতিবাদ করার জন্য, তাদেরকে জায়গা দিয়েছে 8 নম্বর টার্মিনালে। এখন আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি, আকাশ থেকে পড়বেন। হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন, বিএনপির এক লেসপেন্সার আছে যে কমিটি বাণিজ্য করে ইউরোপ এবং আমেরিকায়, তাকে নিউ ইয়র্কে পাঠিয়েছে। এই আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের এক রিকশাওয়ালা আছে, বিএনপির নেতা বলে এবং নিজেকে খুব বিশাল বোদ্ধা, ইদানিং দেখি সে একটু ভালো জামা কাপড় পরে লোকজনের সামনে আসে। দুনিয়ার 10 পাস একটা লোক নাম গিয়াস আহমেদ। এই গিয়াস আহমেদ সহ তারা কি করেছে, ইউএন মিশনের যে লোকটা আছে ইমরান সালাউদ্দিন নোমান চৌধুরী, এই লোক এবং শোয়েব আব্দুল্লাহ, এদেরকে সহ এদের লোকজনদেরকে গিয়াস আহমেদ, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন খোকন এবং নিউ ইয়র্কের জিল্লুর রহমান এবং মিজানুর রহমান মিল্টন, এদের লেসপেন্সাররা একত্র করেছে। তারা বলেছে যে আমরা যখন বিএনপির লোকজনরা রিসিভ করার জন্য জেএফকে তে যাব, আপনারা আমাদের ভিতরে ঢুকে যেতে পারেন। দর্শকবৃন্দ, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। আওয়ামী লীগকে, ছাত্রলীগকে প্রতিবাদ করার জন্য জায়গা দিয়েছে টার্মিনাল 8-এ। এখন এই গিয়াসের সহায়তায়, হুমায়ুন কবিরের সহায়তায়,
গিয়াসের সহায়তায়, হুমায়ুন কবিরের সহায়তায় এবং বিএনপির কিছু লেসপেন্সারদের সহায়তায় এই লোকগুলো 4 নম্বর টার্মিনালে গিয়ে ঢুকেছে। কেন? তাদের অভ্যর্থনা জানানোর জন্য। গিয়াস আহমেদ নামের এই রিকশাওয়ালা, কমিটি বাণিজ্যের আনোয়ার হোসেন এবং 6 কংগ্রেসম্যানের স্বাক্ষর জালিয়াতি করার নায়ক হুমায়ুন কবির, এরা বিএনপির লোকজনদেরকে বলেছে আমাদের কিছু গেস্ট আছে, তোমাদের সাথে ঢুকায় দল ভারী করার জন্য, মির্জা ফখরুলের অভিনন্দন জানানোর জন্য। কিন্তু তাদের মূল লক্ষ্য কি ছিল? মূল লক্ষ্য ছিল মির্জা ফখরুলের বেইজ্জতি করা। তাদের মূল লক্ষ্য কি ছিল? মির্জা ফখরুলকে জাহান্নাম বানিয়ে দেওয়া। তাদের মূল লক্ষ্য কি ছিল? এনসিপির উপরে আক্রমণ করা। তাদের মূল লক্ষ্য কি ছিল? ডক্টর আবু তাহেরের উপরে আক্রমণ করা। এই প্ল্যানটা কার ছিল? তারেক রহমান, হুমায়ুন কবির, এদের একত্রে। কারণ এরা সবাই ওয়াকারের সাথে একত্রে এখন কাজ করে।